দর্শক, এই মুহূর্তে যারা আমাদের টেলিভিশনের পর্দায় দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এসকেএফ অঙ্কোলজির সৌজন্যে এটিএন নিউজের বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছে অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি নারীদের সচরাচর হয়ে থাকে এবং যেটি সাইলেন্ট কিলার হিসেবে খ্যাত। দর্শক, আজ আমরা আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি ওভারিয়ান ক্যান্সার সচেতনতা, আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ মেহবুব আহসান রনি, সহকারী অধ্যাপক রেডিয়েশন অঙ্কোলজি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এটিএন নিউজের দর্শক যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা আজকে ওভারিয়ান ক্যান্সার নিয়ে কথা বলতে যাচ্ছি। ওভারি বা ডিম্বাশয়, সেটি আসলে কি, সেটি আমরা অনেকেই বুঝতে পারি না। কেউ কেউ ডিম্বাশয়কে আসলে জরায়ুর সাথেও মিক্স আপ করে ফেলে। ওভারি শরীরের কোন অংশে নারীদের থাকে সেই প্রসঙ্গে আগে জানতে চাইব। প্রথমত ওভারি হচ্ছে ফিমেল নারীদের অর্গান, এবং জরায়ুর পাশে কিন্তু এর অবস্থান। এবং জরায়ুর উপরে এটা ডান এবং বাম পাশে দুই পাশে দুইটি ওভারি থাকে, এটাকে আমরা ডিম্বাশয় বলে থাকি। এটা হচ্ছে আমাদের একটি হরমোনাল অর্গান। এটা থেকে আমরা ডিম্বাণু যে প্রডিউস হয় সেটা থেকে আমরা পরবর্তীতে বাচ্চা প্রডিউস করার জন্য যেই উপাদানটি লাগে ডিম্বাণু, সেটা এখান থেকে আসলে জেনারেট হয় এবং তৈরি হয় আসলে। আচ্ছা, অনুষ্ঠানের শুরুতে যেরকমটা বলছিলাম যে ওভারিয়ান ক্যান্সারকে আসলে সাইলেন্ট কিলার হিসাবে ধরা হয়ে থাকে। ওভারিতে ক্যান্সার হলেই তো আমরা সেটিকে ওভারিয়ান ক্যান্সার বলে থাকি। তো ওভারিয়ান ক্যান্সারকে সাইলেন্ট কিলার কেন বলা হয়? ওভারিয়ান ক্যান্সারকে সাইলেন্ট কিলার বলা হচ্ছে কারণ তার অবস্থানের কারণে। সেটি হচ্ছে অ্যাবডোমেন, আমাদের অ্যাবডোমেন যেটা আমরা পেটের ভিতরে যেটা আছে সেখানে তো এটার অবস্থান। তো অ্যাবডোমেন কিন্তু একটা বড় জায়গা। তো এখানে যদি কোনো টিউমার হয় তাহলে সেটা কিন্তু প্রাথমিক অবস্থায় কোনো সিমটম প্রডিউস করে না, মানে কোনো সমস্যা যার হয়, যে মা বোনদের হয়, তারা প্রথমে বুঝতে পারে না। সেই জন্য এটা আস্তে আস্তে বড় হতে থাকে, এবং যখন অনেক বেশি বড় হয়, রোগটা বাড়ে, তখন সে সিমটম প্রডিউস করে, যার ফলে তখন ডাক্তারের শরণাপন্ন হয়, এবং তখন কিন্তু একটু অ্যাডভান্স এইজে থাকে। সেই জন্যই বলা হয় এটা সাইলেন্ট কিলার, কারণ প্রাথমিক অবস্থায় সেটা বেশিরভাগ ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার ধরা সম্ভব হয় না। আচ্ছা, ঠিক কোন বয়সটিতে আসলে নারীদের ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে? এটা আসলে বেশি এইজের রোগ, সাধারণত অ্যাবাভ 55 টু 65 এই রেঞ্জে সাধারণত ওভারিয়ান ক্যান্সারটা বেশি হয়ে থাকে। গড় আয়ু বিভিন্ন দেশে সেটা 63 সাধারণত হয়। আচ্ছা, কম বয়সী নারীদের ক্ষেত্রে এই ক্যান্সার হওয়ার প্রবণতাটা কি কিছুটা কম? ওভারিয়ান ক্যান্সার আসলে দুই ভাগে ভাগ করি আমরা, ইপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার এবং জার্ম সেল যেটা। তো ইপিথেলিয়ালটা আসলে বেশি বয়সে হয়ে থাকে, কিন্তু জার্ম সেল কিছু ওভারিয়ান ক্যান্সার আছে যেটা টাইপ জার্ম সেল টাইপ, সেগুলো কম বয়সে হতে পারে এবং কম বয়সেই সাধারণত হয়। আচ্ছা আচ্ছা, স্যার, এবার জানতে চাইবো যে ক্যান্সার হওয়ার পেছনে, এই যে ওভারিয়ান ক্যান্সার হচ্ছে, সেটির পেছনে নিশ্চয়ই কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টরস রয়েছে। সেই প্রিডিসপোজিং ফ্যাক্টরসগুলো বা রিস্ক ফ্যাক্টরসগুলো কী কী? রিস্ক ফ্যাক্টর প্রথমত একটা আসলে এইজ, বেশি এইজে সাধারণত হয়। তারপর নালিপেটি অথবা ইনফার্টিলিটি, যাদের বাচ্চা হয় না তাদের একটা হওয়ার রিস্ক থাকে। যারা অবেজ তাদের হওয়ার রিস্ক থাকে। যারা হাই ফ্যাট ডায়েট ইনটেক করে, যারা ফ্যাটি মিল বেশি খায় তাদের হতে পারে। তারপর আর্লি মেনার্ক, লেট মেনোপজ, মানে আগে যাদের মাসিক শুরু হয় এবং দেরিতে শেষ হয়, তাদেরও একটা হওয়ার চান্স থাকে। এবং আরও কিছু কারণ আছে, যেমন হচ্ছে যাদের প্রি এক্সিস্টিং ব্রেস্ট ক্যান্সার যাদের থাকে, তারও কিন্তু পরবর্তীতে ওভারিয়ান ক্যান্সার হওয়ার একটা চান্স থাকে। আর কিছু আছে জেনেটিক ফ্যাক্টর, যেমন বিআরসিআই যেটা BRCA1 BRCA2 মিউটেশন যদি থাকে, তাহলেও তার ওভারিয়ান ক্যান্সার হওয়ার ঝুঁকি BRCA1 এর জন্য তার লাইফ টাইম রিস্ক হচ্ছে 60% চান্স, এবং BRCA2 এর জন্য 40%, মানে তার ওভারিয়ান ক্যান্সার হবে এরকম একটা চান্স। আর ফ্যামিলিয়াল হিস্ট্রি যদি থাকে, পরিবারের কারো যদি ওভারিয়ান ক্যান্সার থাকে, তাহলে কিন্তু এটা একটা রিস্ক ফ্যাক্টর, তার এটা সামনে হওয়ার চান্স থাকে। আচ্ছা, যেরকমটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে ওভারিয়ান ক্যান্সারকে আসলে সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে কারণ এটি অ্যাসিমটোমেটিক বা কোনো লক্ষণ বা উপসর্গ প্রকাশ করে না। কিছু কি আছে যার দ্বারা আসলে দর্শকরা বুঝতে পারবে যে সে ওভারিয়ান ক্যান্সারের দিকে যাচ্ছে? কিছু হচ্ছে তার কিছু সিমটম, যেটা যদি ওভারিয়ান ক্যান্সার হলে তার অনেক ক্ষেত্রে ক্ষুধামন্দা দেখা দিতে পারে। তারপর অ্যাবডোমেনে একটা চাক অথবা মাস থাকতে পারে। অনেক ক্ষেত্রে মাসিকের ক্ষেত্রেও তার অনিয়মিত হতে পারে। কিন্তু একটু বড় হয়ে গেলে তখন যেগুলো দেখা দেয়, যেমন পেটে পানি চলে আসতে পারে, যেটাকে অ্যাসাইটিস বলি। তারপর পেইন হতে পারে,
সেগুলো আসলে মোটামুটি সেই জন্য সিমটমগুলো আসলে আর্লিতে বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যায় না, ডায়াগনোস করা যায় না। স্যার, এবার ডায়াগনোসিসের যে প্রক্রিয়াটি আছে সেটির মধ্যে যদি আমরা চলে আসি, কিভাবে আসলে আপনারা নিশ্চিত হয়ে থাকেন যে রোগীটি ওভারিয়ান ক্যান্সারের দিকে যাচ্ছে? এখন সিমটম প্রডিউস করার পর পেশেন্ট যদি আসে আমাদের কাছে, তাহলে আমরা প্রথমেই হয়তো সিম্পল একটা আলট্রাসোনোগ্রাফের মাধ্যমেও অ্যাসাইটিস অথবা কোনো ওভারিয়ান মাস থাকলে সেটা ডিটেক্ট করা যায়। কিন্তু প্রপার স্টেজিংয়ের জন্য আমাদের আরও কিছু পরীক্ষা করা লাগে, যেমন আলট্রাসোনোগ্রাফি দিয়ে তখন আর হয় না, তখন আমাদের সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, সিটি স্ক্যান অফ চেস্ট, এই দুইটা ম্যান্ডেটরি করা লাগে। আর কিছু টিউমার মার্কার আছে, যেমন CA-125, CA-99, এগুলো আমরা করে থাকি। CA-125টা বেশিরভাগ ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে প্রায় একটু রেজড থাকে, বাড়ে, কোনো কোনো ক্ষেত্রে CA-99ও বাড়ে। আর কিছু বায়ো কেমিক্যাল পরীক্ষা, যেমন নর্মাল ফিটনেসের জন্য যেগুলো করি, লাং, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, ওগুলো তো পাশাপাশি করা লাগেই। আচ্ছা, টিউমারের সাথে কিন্তু ক্যান্সারকে অনেকে মিলিয়ে ফেলেন, অনেকেই ভেবে থাকেন যে ওভারিতে টিউমার হলেই হয়তোবা সেটি ক্যান্সার। আসলেই কি তাই? আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কি মনে করছেন এই বিষয়ে? সব টিউমার তো আর ক্যান্সার না, কিছু বিনাইন থাকে, কিছু মেলিগন্যান্ট থাকে, আবার কিছু কিছু ওভারিয়ান টিউমার বর্ডার লাইনও হয়, যেগুলো মানে বিনাইন এবং মেলিগন্যান্ট মাঝামাঝি। এগুলো আমরা ট্রিটমেন্ট শুধু সার্জারি অথবা ট্রিটমেন্ট ছাড়া অনেক সময় রেখে দিতে পারি। সেই জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রপার ডায়াগনস্টিক মেজার, মানে ডায়াগনোসিসের জন্য যে প্রপার যে ইনভেস্টিগেশনগুলো করা লাগবে সেগুলো তো করা লাগবে, এবং হিস্টোপ্যাথোলজি, বায়োপসি দিয়েই কিন্তু সম্পূর্ণ প্রুভ করা যাবে সেটা কি বিনাইন টিউমার না মেলিগন্যান্ট টিউমার। আচ্ছা স্যার, এবার স্টেজিংয়ে চলে আসবো। ক্যান্সার যেহেতু আছে, স্টেজিং আসলে তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে স্টেজিংটি কীরকম হয়ে থাকে? স্টেজিং তো যে কোনো ক্যান্সারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং ওভারিয়ান ক্যান্সারের জন্য স্টেজিং গুরুত্বপূর্ণ হচ্ছে স্টেজ যদি 1 যদি আমরা টিউমারটা থাকে, তাহলে কিন্তু তাকে ট্রিটমেন্ট করলে মোর দেন 5 ইয়ার সার্ভাইভাল ইট ইজ অ্যাবাভ 75 to 85%। কিন্তু স্টেজ 2 এবং 3 হলে তার সার্ভাইভাল আস্তে আস্তে কমতে থাকে, এবং স্টেজ 4 হলে সেটা আরও কমে যায়। তো স্টেজিংয়ের জন্য আমি প্রথমে যেটা বললাম, সিটি স্ক্যান অফ চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন, এই দুইটা করা লাগবেই। এই দুইটা করলে আমরা ধারণা পেয়ে যাব তার শরীরের আর কোনো জায়গায় কি এটা ছড়িয়ে ছিটে আছে কিনা। আর আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলোর মাধ্যমে, যেমন টিউমার মার্কারগুলো করতে পারি, সেটা করলেও মার্কার যদি হেভিলি রেজ থাকে, সাধারণত স্টেজ 4 ডিজিজে মার্কারগুলো বেশি পাওয়া যায় 50%-এর উপরে। তো সেইভাবে স্টেজিং যদি আমি প্রপারলি করতে পারি, তাহলে তার সঠিক চিকিৎসাও দেওয়া সম্ভব। অনেক ক্ষেত্রে আমরা ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসোনোগ্রাফি এটাও করি, আর্লি স্টেজে অনেক সময় ধরার জন্য TBS করলেও আর্লি ডিটেকশন করা যেতে পারে। আচ্ছা স্যার, এবার জানতে চাইবো যে এই যে স্টেজিং এর উপর ডিপেন্ড করে আপনারা আসলে ট্রিটমেন্টে কিভাবে যান? আমরা যেরকমটা জানি যে ক্যান্সারের ক্ষেত্রে সার্জারির ভূমিকা আছে, রেডিও কেমোথেরাপির ভূমিকা আছে, ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে সেটি কীরকম হয়ে থাকে? ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসা আসলে মূলত বেজ হচ্ছে সার্জারি এবং কেমোথেরাপি। রেডিওথেরাপির তেমন কোনো রোল নেই আর্লি। এখন আমরা যদি প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে স্টেজিংয়ে যদি দেখতে পাই যে এটা স্টেজ 1 ওভারিয়ান ক্যান্সার, মানে ক্যাপসুল ইনটেক্ট আছে, একটা ওভারের ভিতরে সীমাবদ্ধ আছে, তাহলে সার্জারি এনাফ। আচ্ছা, সার্জারির মাধ্যমে আমরা টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ বাইলেটারাল সালফিং ওফোরেক্টমি করার মাধ্যমে তার চিকিৎসা দেওয়া সম্ভব। কিন্তু স্টেজ 2 এবং 3 যদি অথবা অ্যাসাইটিস যদি ডেভেলপ করে যায়, তাহলে কিন্তু সার্জারির আগে আমরা কেমোথেরাপি দিয়ে টিউমারটাকে ছোট করে নিয়ে আগে, সেটাকে বলা হয় নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। মানে আসল ডেফিনিটিভ চিকিৎসার আগে কেমোথেরাপির মাধ্যমে একটা যে টিউমারটাকে অপারেশন করা যাচ্ছে না, ছোট করে অপারেশন করার পর্যায়ে এনে তারপর সার্জারি, সেটা হচ্ছে লোকালি অ্যাডভান্স যেগুলো আছে। আচ্ছা, আর স্টেজ 4 ডিজিজে যেগুলো পাওয়া যায় সেগুলোতে তো আর সাধারণত আমরা অপারেশনে যাই না, শুধু কেমোথেরাপির মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি। আচ্ছা আচ্ছা স্যার, চিকিৎসা নিয়ে আসলে আমাদের আরও অনেক কিছু জানার আছে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি আপনার সাথে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, এটিএন নিউজের সাথেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। আমরা কথা বলছিলাম ওভারিয়ান ক্যান্সার সচেতনতা নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা চিকিৎসার যে প্রসিজিওরগুলো সেগুলো সম্পর্কে জানছিলাম। অনেক সার্জারির কথা আপনি যেটি বললেন, অনেকেরই আসলে ধারণা থাকে যে সার্জারি করা, আপনি যেটি বললেন যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয়, যেহেতু সার্জারি যদি করাই লাগে, যদি ডিম্বাশয় কেটে ফেলতে হয়, তাহলে কি সে মা হতে পারবে কিনা, বা সেই নারীর মা হওয়ার সক্ষমতা কতটুকু থাকবে? এখানে টিউমার স্টেজের উপর আসলে তার মা হওয়ার সক্ষমতা ডিপেন্ড করবে। কারণ এটা যদি লোকালি অ্যাডভান্স ডিজিজ হয় তাহলে আর তো কিছু রাখার কোনো সুযোগ নেই, কারণ তখন ওভারির সাথে সাথে আমরা কিন্তু জরায়ু ফেলে দিই। কারণ ক্যান্সার সার্জারি একটু বড় আকারেই করা লাগে। কিন্তু একটা ওভারের ভিতরে যদি লিমিটেড হয়, স্টেজ যদি কম থাকে, 1-এর ভিতরে থাকে, তারপর ইপিথেলিয়াল অরিজিন যদি হয়, তাহলে অনেক ক্ষেত্রে বয়স যদি কম হয়, এখনও যে মা হয় নাই, তার ক্ষেত্রে আমরা শুধু ইউনিলেটারাল ওভারেক্টমি করেও একটা মানে চান্স নেওয়া যেতে পারে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, টিউমার কিন্তু একদম আর্লি স্টেজে হতে হবে। আচ্ছা, এটা খুব ছোট টিউমার না হলে আসলে আর ফার্টিলিটি প্রিজার্ভ করার কোনো সুযোগ নেই। ছোট টিউমার হলে তখন আমরা বয়স কম হলে, যে কখনো মা হয় না, তার জন্য আমরা স্টেজ 1A যেটা বলি তার ভিতরে হলে আমরা একটা চেষ্টা করতে পারি আর কি, শুধুমাত্র ওভারি মানে ডিম্বাশয়টা ফেলে দিয়ে। আচ্ছা, এই যে খেয়াল রাখার যে বিষয়টি সম্পর্কে আপনি বললেন, সাধারণ মানুষ আসলে কিভাবে খেয়াল রাখবে, তারা কিভাবে বুঝবে? সেটাই, এখন আসলে বিশ্বব্যাপী তো সেভাবে কোনো স্ক্রিনিং টুলস সেভাবে এখনো ডেভেলপ হয়নি আসলে ওভারের জন্য। তবুও অনেক জায়গায় যেটা রেকমেন্ডেশন আছে যে ট্রান্সভেজানাল আলট্রাসোনোগ্রাফি এবং CA-125 টিউমার মার্কার, এটার মাধ্যমে অনেক ক্ষেত্রে 6 মাস পর পর অথবা বছরে আপনার স্ক্রিনিং করা যেতে পারে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে। যেমন কারো ফ্যামিলিতে যদি ওভারিয়ান ক্যান্সারের কোনো পেশেন্ট থাকে তাহলে সে একটু অ্যাওয়ার হতে হবে, অথবা যাদের ব্রাকা মিউটেশন আছে তাদের একটু অ্যাওয়ারনেস বাড়ায়, আলট্রাসোনো অথবা যেটা বললাম TBS এবং 125 করতে পারে। অথবা যে প্রি এক্সিস্টিং ব্রেস্ট ক্যান্সারে যদি রোগী থাকে, তার তো একটা হওয়ার ঝুঁকি থাকে। প্রথমে আমি যে ঝুঁকিগুলোর কথা বললাম, এই ঝুঁকিগুলো যাদের আছে ওরা এই ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেতে পারে, তাহলে হয়তো আর্লি স্টেজে ধরা পড়তে পারে। কিছু অ্যাডজুভেন্ট থেরাপির কথা আপনি বলেছেন ইতোমধ্যে। এবার জানতে চাইবো যে এই যে অ্যাডজুভেন্ট থেরাপিগুলোর কথা বললেন, বা আধুনিক কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেগুলো কি বাংলাদেশে অ্যাভেলেবল কিনা, বা ক্যান্সার চিকিৎসায়, এই ওভারিয়ান ক্যান্সার তথা সমগ্র ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশের অগ্রগতি আসলে কেমন? বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা, যে কেমোথেরাপি বলেন, রেডিওথেরাপি বলেন, ইভেন সার্জারি বলেন, সবগুলোই কিন্তু অনেক উন্নতি হয়েছে। কারণ আগে আমি যখন এই সাবজেক্টে আসি তখন কিন্তু এই দেশে কেমোথেরাপির প্রোডাক্টও পাওয়া যেত না। তখন ইন্ডিয়া থেকে আনা হতো, পার্শ্ববর্তী দেশ থেকে আনা হতো, এবং ওগুলোই ব্ল্যাকে আসতো অথবা যেভাবে আসতো। কিন্তু এর পরবর্তীতে বাংলাদেশে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো কিন্তু কেমোথেরাপিটিক প্রোডাক্টস নিয়ে আসছে, এবং সেগুলো কিন্তু এখন ইউজ হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী, এবং দামও মোটামুটি সাধ্যের ভিতরে। এখন ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে যেটা বললেন, ওভারিয়ান ক্যান্সারে কিন্তু আমি বললাম যে অ্যাডজুভেন্ট যেটা বললেন, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি এবং অথবা কোনো কোনো ক্ষেত্রে নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে, যেটা আমরা সাধারণত ইউজ করি পেক্লিটেক্সেল, কার্বোপ্লাটিন, এবং ওই দুইটা প্রোডাক্টই বাংলাদেশে অনেকগুলো কোম্পানি তৈরি করে, এবং এটা সাধ্যের মধ্যে তার দাম আছে। এবং আরও কিছু ড্রাগ ওভারিয়ান ক্যান্সার ইউজ হয়ে থাকে, যেমন বিভাসিজুমেব, সেটাও আমরা ইউজ করি, এবং এটা বাংলাদেশে তৈরি হয়। এবং কিছু টার্গেটেড থেরাপি যেগুলো পার্প ইনহিবিটর বলে, যেমন ওলাপারিব, নিরাপারিব, এগুলোও কিন্তু ওভারিয়ান ক্যান্সার ইউজ হয়ে থাকে, এবং এগুলোও কিন্তু এখন বাংলাদেশে তৈরি হচ্ছে এবং আমরা দিচ্ছি। আর গাইনি সার্জন যারা এখন বাংলাদেশে কিন্তু গাইনোকোলজিক্যাল সার্জন, মানে গাইনোকোলজি অনকোলজি যারা, ওরা কিন্তু মোটামুটি বেশ দক্ষ হয়ে উঠেছে এবং সার্জারিও ভালো করছে। আচ্ছা, সেই অঙ্কোলজিস্টের প্রসঙ্গে আমরা আসছি, কিন্তু তার আগে একটি প্রশ্ন জেনে নিতে যাচ্ছি। সেটি হচ্ছে এই যে কেমোথেরাপির যে বিষয়টি চলে এসেছে, কেমোথেরাপি নিয়ে অনেকের মনেই অনেক ভ্রান্ত ধারণা থাকে, কেমোথেরাপি নিলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সেই বিষয়ে আপনি কি বলবেন? এখন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তো থাকবেই এবং থাকেই। যেমন যেটা মূল কনসার্ন, যেটা আমি পেশেন্ট দেখার ক্ষেত্রে যেটা দেখি, সবার কনসার্ন হচ্ছে তার চুল নিয়ে, চুল পড়ে যাবে কি যাবে না। জি, কিন্তু চুল যেটা কেমোথেরাপির কারণে পড়ে যাচ্ছে, সেটা পড়ে গেলেও কিন্তু এর কেমোথেরাপির যে শিডিউল শেষ হওয়ার পর 2 থেকে 3 মাসের ভিতরে কিন্তু চুল আবার সম্পূর্ণভাবে নতুনভাবে তার চুল গজা যায়, এবং তার এটা নিয়ে চিন্তারও কিছু নেই। আরেকটা প্রবলেম যেটা বলতে সবাই অরিড থাকে, সেটা হচ্ছে
নোসিয়াম ভমিটিং মানে বমির ভাব। এখন কিন্তু বর্তমান যুগে অনেক আধুনিক অ্যান্টিএমিটিক ড্রাগ বের হয়েছে যেগুলো দিয়ে দিয়ে সাধারণত এখন অনেক পেশেন্টের প্রায় বমি হয় না বললেই চলে। আরও কিছু যেগুলো সাইড এফেক্ট আছে সেগুলো মিনিমাইজ করার ওষুধও কিন্তু এখন বাজারে আছে, এবং সেগুলো দিয়ে কিন্তু যত কম সাইড এফেক্ট করা যায় তত কম সাইড এফেক্টের মাধ্যমেই কিন্তু চিকিৎসা করা হয়ে থাকে। আচ্ছা, অঙ্কোলজিস্টের যে বিষয়টি আসছিল, বাংলাদেশে কি আসলে পর্যাপ্ত পরিমাণে অঙ্কোলজিস্ট আছে কিনা ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে? এখন বাংলাদেশে 16 কোটি মানুষও যদি ধরি সেই হিসেবে হয়তো পর্যাপ্ত অনকোলজিস্ট নাই, কিন্তু তৈরি হচ্ছে। এবং প্রত্যেকটা বছরই তো বিভিন্ন সাবজেক্টের ধরেন রেডিয়েশন অনকোলজি, মেডিকেল অনকোলজি, সার্জারি অনকোলজি, গাইনি অনকোলজি, প্রত্যেক বছরই কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডক্টর, FCPS, MS, MD এসব চিকিৎসক বের হচ্ছে। আগে যেরকম ছিল একদম নাই, এখন কিন্তু আছে মোটামুটি, এবং সার্ভিস তো দিচ্ছে সারা বাংলাদেশে সবাই। আচ্ছা, যেহেতু আমাদের আজকের এই আলোচনার বিষয়বস্তুই চূড়ান্ত করা হয়েছে ওভারিয়ান ক্যান্সার সচেতনতা উপলক্ষে, তো দেশে যে ওভারিয়ান ক্যান্সার হচ্ছে সেই বিষয়ে আসলে নারীরা ঠিক কতটুকু সচেতন, বা তাদের সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায় বলে আপনি মনে করেন? সচেতনতার জন্য আসলে ইনফরমেশন ভেন্টিলেট করা ছাড়া তেমন যত বেশি ইনফরমেশন দূর দূরান্তে মানে গ্রামে গঞ্জে সব জায়গায় আমরা ভেন্টিলেট করতে পারবো, সেটা যেভাবে হোক, নিউজ পেপারের মাধ্যমে হোক, টেলিভিশনের মাধ্যমে হোক, অথবা নিজে বোর্ডে গিয়ে হোক, এগুলো যত বেশি জানবে, যত বেশি এডুকেট হবে, তত বেশি তার সচেতনতা বাড়বে। যেমন এই সমস্যাগুলো হলো ওভারিয়ান ক্যান্সার হতে পারে, অথবা এই ক্যান্সারটা আছে এবং এর চিকিৎসা আছে বর্তমানে, সেটা যত বেশি লোক জানবে ততই তো তারা আরও সচেতন হবে। আর হচ্ছে কিছু রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো যদি সে জানে তাহলে সেটা কমিয়ে ফেলতে পারবে। আর কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টরও কিন্তু আছে, যেমন ওরাল কন্ট্রাসেপটিভ যেটা, সেটা কিন্তু ওভারিয়ান ক্যান্সার একটা প্রোটেক্টিভ রোল প্লে করে। আচ্ছা, এটা কিন্তু প্রোটেকশন। ব্রেস্ট ক্যান্সারের জন্য সেটা আবার উল্টা, ব্রেস্ট ক্যান্সার হতে সাহায্য করে, কিন্তু ওভারির ক্ষেত্রে সেটা প্রোটেক্টিভ রোল। আচ্ছা, তারপরে যদি ব্রেস্ট ফিড করায় যদি কাউকে, সেটাও প্রোটেক্টিভ রোল। তারপর যাদের মানে প্রেগনেন্সিও কিন্তু একটা প্রোটেক্টিভ রোল। আর্লি যারা একটা নির্দিষ্ট বয়সের ভিতরে যারা প্রেগনেন্ট হয় তাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে। যেমন ওবেসিটি কিন্তু ওভারিয়ান ক্যান্সারের কারণ। এখন যদি সে নিয়মিত পরিশ্রম করে, ব্যায়াম করে ওবেসিটি যদি কমিয়ে আনতে পারে তাহলে তো তার জন্য এটা একটা প্রোটেক্টিভ রোল হিসেবে কাজ করবে। ফ্যাটি ডায়েট যারা খাচ্ছে, ফ্যাট এটা যদি কমিয়ে আনতে পারে সেগুলোও কিন্তু প্রোটেকশনে কাজ করবে। আচ্ছা, এবার জানতে চাচ্ছি যে একজন নারী আসলে কখন একজন অঙ্কোলজিস্ট বা ওভারিয়ান ক্যান্সার বিশেষজ্ঞ যিনি, তার শরণাপন্ন হওয়া উচিত বলে আপনি মনে করেন? এখন ওভারিয়ান ক্যান্সারের জন্য তো যেটা বললাম, যদি ফ্যামিলিতে কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে যে ওভারিয়ান ক্যান্সারের, অথবা আগে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে, অথবা অনেক ক্ষেত্রে জেনেটিক মিউটেশনগুলো যদি তার থাকে, জানা থাকে তার, তাহলে কিন্তু সে আর্লি স্ক্রিনিংয়ে চলে যেতে হবে। আর্লি স্ক্রিনিং বলতে যেটা বললাম, ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি এবং CA-125, এই দুইটা পরীক্ষার মাধ্যমে কিন্তু সে 6 মাস পর অথবা 1 বছর পর যদি করে তাহলে সেটা ইজিলি ধরা সম্ভব। এটা অবশ্যই 30 বছরের পর থেকে, আর আগে না। আচ্ছা, এত সচেতনতা বা এত আধুনিক ট্রিটমেন্ট প্রসিডিওর বাংলাদেশে থাকার পরেও মানুষ আসলে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু বহির্মুখী হচ্ছে, সেটির পেছনে আসলে কারণ কি? বাংলাদেশের ডাক্তার বা অঙ্কোলজিস্টদের ওপর রোগীদের আস্থাহীনতার পেছনে আসলে মূল কারণ কি? না, এখন তো আর বহির্মুখী তো হওয়ার সুযোগও কম। ইভেন আপনি যদি চিন্তা করেন কোভিডের সময় 2 বছর তো কোনো পেশেন্ট কিন্তু বাইরে যেতে পারে নাই, তাদের চিকিৎসা তো বাংলাদেশেই হয়েছে এবং বাংলাদেশি অনকোলজিস্টরাই করেছে। তো সুতরাং এটা আসলে একটা ইনফরমেশন, আপনি যেটা প্রথমে বললেন ইনফরমেশন গ্যাপ। বাংলাদেশেই সকল ধরনের ক্যান্সারের আধুনিক চিকিৎসা হচ্ছে, কারণ ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি তো সারা বিশ্বব্যাপী একই। হয়তো ফেসিলিটিজের কিছু ডিফারেন্স থাকতে পারে, কিন্তু চিকিৎসার যে গাইডলাইন আমরা ফলো করি, যেটা ইসমো বলেন, NCCN গাইডলাইন বলেন, সব গাইডলাইন তো সারা ওয়ার্ল্ডের জন্য সেম। এই গাইডলাইনের বাইরে তো আর কেউ চিকিৎসা দেবে না, আমরাও তো সেই গাইডলাইনের ভিতরেই দিই। সুতরাং এটা হচ্ছে হয়তো মানুষের জানার অভাব, যে বাংলাদেশেও সঠিক চিকিৎসা হচ্ছে কি হচ্ছে না, সেটা হতে পারে। আর যারা জানে তারা তো বাংলাদেশে নিচ্ছে, এবং এখনও কিন্তু বাইরে যাওয়ার হার কিন্তু অনেক কম, কারণ অনেক দেশে কিন্তু ইভেন কোভিডের সময় দেখেছেন এখনও কিন্তু ভিসা কম, এখনও কিন্তু চিকিৎসা বাংলাদেশেই নিচ্ছে। আচ্ছা, তাহলে আপনার কথার মাধ্যমে আমরা জানতে পারলাম যে রোগীরা আসলে দেশের চিকিৎসকদের উপর এখন আসলে আস্থাহীনতায় না ভুগে আস্থাশীল হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অত্যন্ত মূল্যবান বক্তব্যের জন্য। ধন্যবাদ ATN নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সার কি সেটি জানতে এবং আপনাদেরও জানাতে চেষ্টা করেছি। আশা করছি আপনাদের আমাদের আজকের এই পরিবেশনা ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সাথেই থাকবেন।